সত্যি কথা বলতে কি, এখন ম্যানেজমেন্ট কিন্তু সত্যি পড়া উচিত। ম্যানেজমেন্টের বিভিন্ন শাখা। অনেকে আগে বলতো এমবিএ পড়ে কী হবে, জীবনের অভিজ্ঞতাই সব। ঠিক কথা, অভিজ্ঞতাটাই সব, কিন্তু অভিজ্ঞতাটাকেও একটা ফর্মুলেশন করতে হয়। এমবিএ যে অনেকে নিচ্ছে 12 লাখ 13 লাখ, ঠিক আছে। আমিও যখন আইআইটিতে পড়ছিলাম, তো আমি এই ডিফারেন্সটা আমি বুঝতে পেরেছি, মানে অনুধাবন করতে পেরেছি। অনেক জটিল জটিল সমস্যার তার সমাধান সূত্র বার করার যে কৌশল, সেটা কিন্তু এমবিএ থেকেই হয় এবং হয়েছে। কিন্তু হ্যাঁ, সেটাকে ইন ডিটেলসে পড়তে হয়। এখন এই যে এমবিএ সম্বন্ধে এই যে বলতে গেলে অনেকের একটা ধারণা যে গুড ইংলিশ স্পিকিং বা এইসব জিনিসগুলো, খুব স্মার্ট হতে হবে, ডাইনামিক হতে হবে, না। মেনলি এমবিএর স্টুডেন্টদের যেটা সবচেয়ে বড় দরকার, অ্যানালিটিক্যাল স্কিল। এটা কোম্পানিকে বড় করতে গেলে এবং লাভজনক জায়গায় নিতে গেলে এই অ্যানালিটিক্স স্কিলটা কিন্তু খুব দরকার। শুধু কোম্পানি না, যেসব মহিলারা ধরুন এমবিএ পড়ছেন, পড়ার পর সংসারে এলেন, ফ্যামিলিটাও একটা ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজ করব এবং তার সন্তানকে কিভাবে গ্রুমিং করব, বড় করব, এই যে ডিসিশনস মেকিং, তো এমবিএর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমাদের ভারতবর্ষে আমরা, এটা একটা কথিত আছে, যা আছে মহাভারতে তা আছে ভারতে। অর্থাৎ আমাদের কালচার, আমাদের সৃষ্টি, সভ্যতা, সাহিত্য, যা কিছু আমরা বলি না কেন আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে, তা কিন্তু সব কিছু আছে মহাভারতে। আমাদের দৈনন্দিন জীবনেতে আমরা যে সমস্ত সমস্যার সমাধান হই, আমাদের ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, তা আমাদের সব কিছুর কিন্তু সমাধান সূত্র আছে মহাভারতে। এটা আগে আমিও যখন ছোটোবেলায় অনেক বলতো, লোকে শুনেছি, বিশ্বাস করতাম না, ক্যারিকেচার করতাম। বাবা মারা যাওয়ার পর আমি দেখেছি মাকে ওই মহাভারত দিনের পর দিন রাত জেগে জেগে মহাভারত পড়তো, গীতা পড়তো। মহাভারতের একটা অংশই আছে শ্রীকৃষ্ণের স্ট্র্যাটেজি মেকিং বলতে পারি যদি, তো সেইটা গীতাতে আছে এবং সেটাকে নিজের মানে ভেতরে নিয়ে নেওয়া। এবং তারপর যে একটা বিশাল কঠিন লড়াই আমি মাকে দেখেছি লড়তে, অসম্ভব লড়াই। 38 বছর যখন মায়ের বয়স, 38 থেকে 42 এরকম বছর বয়স, তখন কেউ নেই, দুটো ছেলে, আমি ক্লাস 7-এ, দিদি সবে উচ্চ মাধ্যমিক দেবে। এই জায়গা থেকে ইকোনমিক্যালি একদম জিরো, আর্নিং মেম্বার কেউ নেই, সেই সম্পত্তিকে রেখে ভাড়া দিয়ে আমাদের বড় করা, এই যে একটা লড়াই, বিশাল বড় কঠিন লড়াই, কিন্তু সেই লড়াই লড়া, কিন্তু লড়ার মধ্যেও আমি তাকে কোনোদিন ভয়ের ছাপটা দেখিনি, কেন একটা যোদ্ধা তার কাজটা করে যাচ্ছেন। এবং গীতা যখন আমি পড়ি, গীতা খুব টাফ পড়ার জন্য। প্রথম দরকার প্রচণ্ড পেশেন্স, ধৈর্য। আমি যেহেতু এই যে বাড়ি, আমার এই বাড়ি বাংলার চল বলতে পারেন, আমার বাবা সনেট নিয়ে কাজ করেছে, দিদি ডক্টরেট করছিল বাংলা নিয়ে, তো বাংলার একটা চল এখানে আছে। এবং দিদিকে আমি দেখেছি যে স্বামী বিবেকানন্দ বা নিজের লেখা বানিয়ে এবং রচনা 10টা খণ্ড, দুটো খণ্ডর পর আর পড়া সম্ভব হয় না, কেন এত বেদ উপনিষদ গীতা নিয়ে এত কঠিন লেখা। কঠিন এই কারণে আমাদের বেস তৈরি নেই, তার ফলে সেই লেখাকে বোঝা খুব টাফ, খুব টাফ। এবং এই যে ম্যানেজমেন্ট এই যে 14 লাখ 15 লাখ এত টাকা নিচ্ছে, বিভিন্ন কেস স্টাডি, বিভিন্ন সলভ, সব কিছুই কিন্তু আছে এর মধ্যে। আমরা বুঝতে পারি না, বোঝাবার লোক নেই, সহজভাবে পড়াবারও লোক নেই। আমরা ক্যারিকেচার করি, অনেক কিছু নিয়ে ক্যারিকেচার করি। যেমন কিছুদিন আগেই কেউ বলছিল যে একটা খুব কমন, যে আমরা বলি না যে গীতায় বলা আছে যে লক্ষ্য দিকে তুমি ফলের আশা করো না, তুমি তোমার কাজটা করে যাও। এর অনেক ব্যাখ্যা অনেক লোকে করে, অনেক ভুলভাল ব্যাখ্যা আমি শুনে এসেছি। কিন্তু সম্প্রতিকালে যখন এই গীতাটাকে পড়ছি, মিনিং, ইনার মিনিং অনেক অনেক গভীরে। টার্গেট রিচ করতে হবে, টার্গেটটাকে আমি ঠিক করলাম,
টার্গেট, যে এটা আমার টার্গেট, এখানে আমি পৌঁছাবার পর আমরা জেনারেলি যেটা করি, একটা হচ্ছে মাইক্রো প্ল্যানিং আর একটা হচ্ছে ম্যাক্রো প্ল্যানিং। টার্গেট রিচ আমি কদিনে করব, দ্যাট ইজ দ্য ম্যাক্রো প্ল্যানিং। মোটামুটি এই দিনের মধ্যে আমি রিচ করতে পারি, বা এই কাজগুলো আমি, এই অ্যাক্টিভিটিসগুলো এই দিনের মধ্যে আমি শেষ করতে পারি, তাই না? কিন্তু তার জন্য আবার মানে আজকে কী কাজটা করতে হবে, দ্যাট ইজ দ্য মাইক্রো প্ল্যানিং, ইজ মাইক্রো অ্যান্ড দ্য মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। অ্যান্ড এই প্ল্যানিং স্টেজ যদি ঠিক না থাকে তাহলে আপনি এগোতে পারবেন না। তো ইটস আ ভেরি গুড ডিসিশন নিতে হবে সেখানেতে। অ্যান্ড তারপর যেটা হচ্ছে এক্সিকিউশন। ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল কাজের ক্ষেত্রেও আমরা একটা পরিকল্পনা করি যে আমরা এই সপ্তাহে এই কাজ করব, এই সপ্তাহে ওই কাজ করব, এক্সেপ্ট এই কাজটা এই সময়ের মধ্যে শেষ করব। বাট আমরা পারি না। কেন না পারার অনেকগুলো কারণ। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো কাজ হচ্ছে ডিপেন্ডেন্সি থাকে একজনের ওপর, সে না কাজ করলে আমি করতে পারবো না, তাকে দিয়ে করাতে হবে আমাকে কাজটা, তার জন্য আরও অনেকগুলো স্কিল দরকার। আর দ্বিতীয় হচ্ছে আমরা কাজ করি না, ওয়ার্কআউট করি না, ঠিকমতো প্রেজেন্ট হই না, ঠিকমতো কমিউনিকেট করি না, এটা একটা বড় জিনিস। সে কারণেই গীতায় বলেছে যে কাজের দিকে নজর দাও, ঠিক আছে, কিন্তু ফলের দিকে জন্য। অর্থাৎ আমার প্ল্যানিং হয়ে গেছে, আমার এই কাজটা করতে হবে, আমার এই ফাইলটাকে বার করতে হবে, মাইক্রো প্ল্যানিং ম্যাক্রো প্ল্যানিং সব হয়ে গেছে, কিন্তু আমাকে সেখানে পৌঁছতে হবে সঠিক সময়। এবং পৌঁছানোর চেয়ে বড় কথা হলো সেখানকার অ্যাটমসফিয়ার সমস্ত কিছু অনুধাবন করে সেই মানুষটাকে দিয়ে আমাকে কাজ করিয়ে নিতে হবে। সেই মানুষটা কিসে তার কাজ হয় সেই প্ল্যানিংটাকে করা। এই যে ওয়ার্কআউটটা, এটা একটা বিশাল ব্যাপার। আমরা করি কি, বেশিরভাগ ক্ষেত্রে এটা করতে গিয়ে আমরা ওই টার্গেটের দিকটাই খালি নজর রাখছি। এই টার্গেটটা পেলে এটা হবে, এই টার্গেটটা পেলে এটা হবে, এই টার্গেটটা হলে এটা হবে, এই টার্গেটটা হলে এটা হবে। সেটা করতে গিয়ে যে মাইক্রো লেভেলের যে প্ল্যানিংয়ের এক্সিকিউশনটা আমরা করি না, আর সেটা না করার জন্যই কিন্তু সেই প্ল্যানিং আরও পিছিয়ে যায়। এবং একটা স্টেজের পর সেই তাকে যদি আমরা বার করি, সেই কাজ একটা সময় অতিবাহিত হয়ে গেলে সেই কাজ যদি করি তার কোনো লাভ হয় না। তো দ্যাট ইজ গীতার বা ম্যানেজমেন্টের একটা বিশাল অংশ, যেগুলো এখন পড়ানো হয় 14 লাখ 15 লাখ। এবং ভারতীয় শাস্ত্রে এই যে গীতা, এর একটা বিশাল বড় ভূমিকা আছে, এই মহাভারত আকরগ্রন্থের বিশাল বড় ভূমিকা আছে। এ কিন্তু সত্যিকারে, যে আমি একটু পড়েছি, পড়ার পর আমি দেখছি যে একটা আত্মসম্মান বা কি বলবো, যে আত্মবিশ্বাস একটা তৈরি করা, যেটা করবো, এটা ভয় পাবো না। যখন এই উর্দু ভাষা আমার বলির মুখে লাগিয়েছিল, আমার উর্দুর সাথে কোনো বিরোধ নেই, কিন্তু আমার বিরোধটা ছিল বাংলা ভাষা লাগানো হলো না কেন। আমি যখন গলির মুখে চিৎকার করছি, অনেক সাধারণ লোক দেখছে, শুনছে, বুঝছে, তারা কমেন্টস করছে, হ্যাঁ এটা এই হয়নি, ঠিক হয়নি, কিন্তু বলতে ভয় পাচ্ছে কেন। এই কেনর উত্তরটা খুঁজতে গেলেই গীতাকে পড়তে হবে, মহাভারতকে পড়তে হবে। তো যাই হোক, আমার ইচ্ছে আছে ম্যানেজমেন্ট সায়েন্সটাকে নিয়ে আমরা তো প্রত্যেক দিনই যে স্ট্রাকচারালের কাজ করছি, আমাদের বিজনেসের কাজ করছি, বিভিন্ন ধরনের মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। কেউ ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে, কেউ ফাউল টক করছে, অনেক অনেক ধরনের অভিজ্ঞতা আমাদের হয় সারাদিনেতে, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমরা মিশি। সেগুলোকে একটা ফর্মুলেশন করলে কিন্তু একটা এই যে অভিজ্ঞতার ফর্মুলেশন, সেটা কিন্তু ম্যানেজমেন্ট স্কিল দিয়ে হয়। তো আমি চেষ্টা করবো, এই যে বলছিলাম নিজের বাংলা ভাষায় কিছু করা, বাংলা ভাষায় ইন্ডাস্ট্রি হোক, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হোক, এটা একটা আইডেন্টিটি দরকার। একটা দেশ চিন্তা করুন, দেশটা কত আর বড়, ইংল্যান্ড, ব্রিটিশ, সে তার আধিপত্য কত, যে সারা পৃথিবীকে নাচিয়ে বেরিয়েছে। মানে অধিকাংশ দেশ এখন নয় ইংলিশ, নয় ফ্রান্স, ঠিক আছে, জাপানে চলে, ওরা ইংলিশ ফ্রান্স চায় না। ইউরোপের কিছু ফ্রান্সে যেমন ফ্রান্স চলে, চীনের ভাষা চলে, ওরা নিজেদের ইংলিশের থেকে বেরিয়ে আসতে পেরেছে। ভারতবর্ষে আমরা ভাবতে পারিনি। ভারতবর্ষের বেরোনোর সম্ভাবনাই কম, তার কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, একই শিক্ষা ব্যবস্থায় আমরা সব 29টা ভাষা সবাই আমরা বলি আমরা সেরা, আমাদের ভাষা সবাইকে শিখতে হবে, এই লড়াই। কিন্তু ভাষা কাউকে জোর দিয়ে শেখানো যায় না। ভাষা তখনই অ্যাডপ্ট হবে যখন সেই ভাষার চলমান গতিটাকে আপনাকে রাখতে হবে। আর ভারতবর্ষের ক্ষেত্রে কখনোই একটা সিঙ্গল ল্যাঙ্গুয়েজকে সারা
ভারতবর্ষে চালানো সম্ভব নয়। কাজ অফিসিয়াল কাজ চালানোর জন্য যেহেতু কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি ভাষী অনেকেই হিন্দি বুঝতে পারে। দক্ষিণে গেলে কান্নাড় ছাড়া ওরা কথা বলবেন না। কান্নাড়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিক্সড কালচার, সব কিছু চলে, বরং বাংলাটাই এখানে এখন আস্তে আস্তে করে অবলুপ্তের পথে চলে যাচ্ছে। তো এরকম একটা কন্ডিশনের মধ্যে আমরা আছি, কিন্তু আমরা অফিসিয়াল একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছি বিভিন্ন স্টেটেতে। ধরুন দক্ষিণের কোনো লোকের সাথে যদি বাঙালির কোনো কেউ মিট করে, ইংলিশটাকে যদি বাদ দিয়ে, তাহলে তাকে হিন্দিতেই কথা বলতে হবে। বাঙালি হিন্দি ছাড়া কান্নাড় ভাষা জানে না, কান্নাড় আবার কান্নাড় ভাষাতেই কথা বলবে, হিন্দি ভাষা জানলেও বলবে না। সুতরাং একটা কমন ল্যাঙ্গুয়েজ ইটস না হিন্দি, বাট ইটস নট দ্য রাষ্ট্রীয় ভাষা। এটা অফিসিয়াল একটা ভাষা হিসেবে ব্যবহার করা যায়। ভারতবর্ষের এই যে ম্যানেজমেন্ট, এই যে আমাদের নিজেদের মধ্যে লড়াই, ভারতবর্ষের যদি 150 কোটির মানুষ থাকে, তারা 150 কোটি মানুষের মধ্যে হিন্দি এমন একটা ভাষা যে ভাষাটাকে মোটামুটি কেউ ভুল ভাল বললেও, কেউ কিছু বললেও সেটা বুঝতে পারে। তো যাই হোক, এটা আবার এই ভিডিও এমনভাবে হবে না যেন আবার বলছি যে হিন্দিকে প্রমোট না, একটা জেনারেল ম্যানেজমেন্টে আমাদের আশা হয়। ইংলিশ বলার চেয়ে হিন্দি বলা আমি বলবো প্রেফার করবো, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে। আবার অনেকে প্রেফার করবে না, কেন ইংলিশটা বলো, ইংলিশটা হলে তুমি বিদেশে গেলেও, কয়েকটা দেশে গেলেও ইংলিশ তোমার চলে। আমার বক্তব্য হচ্ছে শেখাটা বড় কথা না, বাট নিজের ভাষাটাকে সেটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের দায়িত্ব। আমরা কেন, যে দেশ আমাদের পরাধীনতার শৃঙ্খল পড়িয়ে রেখেছিল, সেই ভাষাকে কেন আমরা অগ্রাধিকার দেব? আমার বক্তব্য হচ্ছে সেটা। তার চেয়ে তো হিন্দি দেওয়া ভালো, যেটা 150 কোটি মানুষের মধ্যে অন্তত 120 কোটি মানুষ হিন্দি বলতে পারেন। আর বাংলা ল্যাঙ্গুয়েজ চলমান ল্যাঙ্গুয়েজ, বাংলার সাথে কোনো ল্যাঙ্গুয়েজের তুলনাই হয় না। এই ল্যাঙ্গুয়েজ খুবই মানে বলা সহজ, মিষ্টি ল্যাঙ্গুয়েজ, লেখা একটু কঠিন কিন্তু বলা সহজ। এবং বাংলার সাথে হিন্দির যে খুব একটা বেশি ডিফারেন্স মিন্স, মানে হিন্দি শিখতে গেলে বাংলা যে ভালো জানে, হিন্দি খুব শেখাটাও খুব একটা বড় কথা না। তো দ্যাট ইজ আ সিম্পল ওয়ে। আর ভিডিওগুলোর বানানোর এই অর্থ, যেটা হচ্ছে বেঙ্গলি কালচারটাকে আমাদের সামনে এগিয়ে নেওয়ার জন্য, তার ম্যানেজমেন্ট। আমি এই যে ধরুন যে যারা ম্যানেজমেন্ট পড়ায়, ইংলিশ ছাড়া ম্যানেজমেন্ট হবে না, এখন হিন্দিতেও অনেকগুলো জায়গায় ক্লাস নেওয়া হচ্ছে। ইভেন ম্যানেজমেন্টের এখানকার ইনস্টিটিউশনরা আমি দেখেছি বাংলাতেও প্রফেসররা ক্লাস নিচ্ছে। তবে ম্যানেজমেন্টটা আমাদের দরকার, কিন্তু সেই ম্যানেজমেন্টটা ভগবদ্গীতার ওপর ম্যানেজমেন্ট হোক। এই ভগবদ্গীতার শ্লোক, প্রচুর শ্লোক আছে যেগুলো সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে গেলে দাঁত খুলে যাবে, বাট তার ইনার মিনিংটা আমরা বাংলায় নিতেই পারি। সেটাকে আমরা ম্যানেজমেন্টে, আমাদের বিজনেসের ক্ষেত্রে, আমাদের সংসার চালানোর ক্ষেত্রে, সমস্ত কিছুর মধ্যে এটা নিতে পারে। তো আজকের ভিডিও এখানেতেই, এই কারণে বেঙ্গলির কালচার আমরা যেটা দেখছি, বাঙালির ব্যবসা আমরা যেটা দেখছি, একটা অদ্ভুত একটা জায়গায় যাচ্ছে। এবং প্রত্যেকের বাড়িতে সমস্যা, সব বাড়িতেই থাকবে। অর্থনৈতিকভাবে আমরা চিন্তিত হয়ে পড়ছি। আমরা কিভাবে আমাদের সন্তান, পরজন্মকে, মানে পরের একটা জন্মকে আমরা কিভাবে তৈরি করবো, সেটাই আমাদের চাই। তো এই বাচ্চাদের জন্য একটা কিছু করা উচিত। যারা এই ক্লাস 8, 9, 10 পড়াশোনার চেয়ে সবচেয়ে বিষয় হচ্ছে মোটিভেশনটা কিন্তু আমরা করে দিতে পারছি না। প্রত্যেকটা জায়গায়, কোনো একটা জায়গায় মনে হচ্ছে বিশাল একটা ফাঁক রয়ে গেছে। তো চলুন আমরা এই যে জেনারেল ম্যানেজমেন্টে আমরা অনেক কিছু করতে পারি। তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা দেখি এই বাচ্চাগুলোর জন্য কিছু তো একটা করা যেতে পারে, যেতে যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ হবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে একটা কংক্রিট বেস, একটা আত্মবিশ্বাস তৈরি করা, সেটা যায় কি না, তো সেটাই একবার আমরা চেষ্টা করি। থ্যাংক ইউ।